জিরো কন্ডিশনাল। দেখো আজকে আমরা কন্ডিশনাল পড়াবো। এই যে আমাদের টপিকটা আজকে, আমরা আজকে কন্ডিশনাল পড়বো। কন্ডিশনাল জিনিসটা আসলে কি, চলো শুরু থেকে একদম গোড়া থেকে শুরু করা যাক। দেখো, আমাদের ইংলিশ পড়তে গেলে যে সব টপিকগুলো পড়তে হবে তার মধ্যে অন্যতম এবং যেগুলো খুবই প্রয়োজন সেগুলো আগে শেষ করতে হবে, কারণ আমাদের এই টপিকগুলো মানে পরবর্তীতে যেগুলো শিখবো ওইগুলোর সাথে জড়িত। 2024 নার্সিং ভর্তি পরীক্ষায় এমএন নার্সিং গ্রুপ থেকে সায়ন জাতীয় মেধা তালিকায় 46তম, সাগর 128তম সহ অসংখ্য শিক্ষার্থী শেরে বাংলা নগর, চট্টগ্রাম নার্সিং কলেজ সহ সবখানে এত ভালো ভালো রেজাল্ট করতে পারলে তুমি কেন পারবে না মাত্র একটা সিট পেতে? সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে, ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও মাত্র 2200 টাকায়। চাইলে 1500 টাকাতে ভর্তি হয়ে 1 মাস পরে 700 টাকা দিতে পারো। অবাক করা বিষয় হলো, আমাদের কোচিংয়ে ভর্তি হলে এক্সট্রা একটা বইও কিনতে হয় না, একটাও না। আমরা যে পিডিএফগুলো তোমাদেরকে দেবো এগুলোই তোমাদের জন্য এনাফ। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ফোন কলে যোগাযোগ করে ভর্তি হয়ে নাও। তুমি যদি এইগুলা না করতে পারো তাহলে ওই জিনিসগুলো মানে পরবর্তীগুলা তোমার মাথায় ঢুকবে না, তাই বাধ্য হয়ে আমাকে এই জিনিসগুলো শিখাইতে হয়। এখন যারা সেকেন্ড টাইমার আছো তাদেরকে বলবো, মানে ম্যাক্সিমামই তো সেকেন্ড টাইমার, সবগুলাই মোটামুটি ধরতে গেলে। দেখো, তোমরা যারা সেকেন্ড টাইমার, তোমাদের এখন মেইন যে বিষয়টা তোমরা হচ্ছে তোমাদের ধৈর্য ধরে রাখবা। তোমরা যেই প্রবলেমটা এখন ফেস করবা, আমি আগের বার বলছিলাম, কিন্তু তোমাদের ওই যে বড় আপুগুলা ছিল রুবাই আলিজা, এদেরকেও সেম কথা বলছিলাম যে দেখো, এই টপিকগুলো গত বছর তোমরা আমার কাছে পড়ছো, এখন আবার পড়ার সময় তোমার প্রচুর আলসেমি লাগবে যে এই জিনিসগুলো তো আমি জানি, কেন এই জিনিসগুলো পড়বো। আর এইটা যদি মনে করে থাকো তাহলে এই বছর তুমি আবার একটা ধরা খাবা। তোমাকে এমন ভাবে শুরু করতে হবে যে তুমি একটা নাবালক, তুমি এর আগে কিছু পড়ো নাই, আবার সেই সেম জিনিসগুলো পড়বা। যখনই তোমার মনের মধ্যে এই জিনিসটা আসবে যে আর এইগুলো তো পারা, আমি তো সেকেন্ড টাইমার না, এইগুলো আগে পড়ছি, এখন আমি নতুন জিনিস পড়বো, আগের জিনিস কেন পড়বো, তাহলেই বুঝবা, ওইটা যখনই মনের মধ্যে আসবে তখনই বুঝবা যে তুমি একটা ধরা খেতে চলেছো এই বছর আবার। তাহলে চলো শুরু করি। দেখো, কন্ডিশনাল শব্দটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, সেটা নাম হচ্ছে কন্ডিশনাল। দেখো, কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত। ওই যে মানুষ বলে না যে এটার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এভাবে বলে না? তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনস মানে কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তো শর্ত কি জিনিস? যেমন ধরো যে শর্ত কেমন হইতে পারে, শর্ত অনেক প্রকার হইতে পারে। আমি এখানে অনেক কিছু লিখে রাখছি, তো দেখাচ্ছি, সবকিছু দেখাচ্ছি। শর্ত অনেক প্রকার হইতে পারে। তো শর্ত তখনই প্রকাশ পায় যখন আমরা বাংলায় যদি কথাটা উল্লেখ করি। যদি তুমি যাও তাহলে আমি যাব, তাহলে আমি যাওয়ার শর্তটা কি? যদি তুমি যাও তাহলে আমি যাব, এটাই হচ্ছে শর্ত, তাই না? আচ্ছা, তাহলে এই কথাগুলো কি সবগুলো একই রকম? না, একটু অন্যরকমও বটে। যেমন আমি যদি এই কথাটা বলি, যদি তুমি যাও তাহলে আমি যাব। আবার আরেকটা কথা বলি, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি সারাদিন উড়তাম। দেখো, ঘটনাটা দুই রকম হয়ে যাচ্ছে। যদি তুমি যাও তাহলে আমি যাব, এখানে বলছি যাব, আবার কখনো বলছি উড়তাম। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আসলে দেখো, শর্ত যে যদি দিয়ে প্রকাশ পায় এটা তোমরা জানো, তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে সবসময় ইফ থাকবে। কি থাকবে? ইফ থাকবে। এই জিনিসগুলো আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখছি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার জন্য ওইটাতে একটা ইফ থাকতে হবে, এবং সেই সেন্টেন্সের দুইটা দিক থাকবে, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, মাঝখানে থাকবে ইফ। ঠিক আছে? তাহলে আমরা কি জানতে পারলাম? 1 নাম্বার কথা হচ্ছে ইফ থাকবে, 2 নাম্বার কথা হচ্ছে সেন্টেন্সের দুই পাশে দুইটা অংশ থাকবে। ঠিক আছে? তবে একটা ছোট কথা বলে রাখি, শুধুমাত্র যে ইফ মাঝখানেই থাকবে আর দুইটা দুই পাশে থাকবে বিষয়টা এরকম নাও হতে পারে। হ্যাঁ, শুরুতে ধরা গেল যে ইফটাই শুরুতে চলে এসেছে আর দুইটা পাশাপাশি বসেছে, এরকমও হতে পারে। ওইটা আমাদের কোনো ম্যাটার না, আমি যা বললাম ওইগুলোকে আবার রিপিট করতেছি। 1 নাম্বার কথা, কন্ডিশনাল সেন্টেন্স যদি হয় তাহলে সেখানে যদি সংযুক্ত থাকবে, মানে ইফ, এবং সেন্টেন্সের দুইটা অংশ থাকবে। এই দুইটা অংশ যে এই পাশে মানে একদম ইফ মাঝখানে আর দুইটা অংশ দুই পাশে এরকম নাও থাকতে পারে, দুইটা একসাথে সংযুক্তও থাকতে পারে। দ্যাটস ইট। এইটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এখন আমাকে বলো যে কন্ডিশনাল সেন্টেন্স যে বিষয়টা, এইটা বুঝতে পারছো কিনা? এতক্ষণ যা বলছি এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমি আবার একটু তোমরা কমেন্ট করতে করতে রিভিউ করছি। 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইফ সংযুক্ত থাকবে, এবং ইফ সংযুক্ত থাকার পাশাপাশি সেন্টেন্সের দুইটা অংশ থাকবে, সেই অংশ দুইটা আবার এপাশ ওপাশ হইতে পারে। সবসময় যে ইফি মাঝখানে থাকবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে? বুঝছো কিনা আমাকে একটু বলো তো। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এখন আরেকটা কথা বলি। এই যে আমরা আজকে কন্ডিশনাল পড়বো, কন্ডিশনাল কত প্রকারের হতে পারে? কন্ডিশনাল টোটাল 4 প্রকারের হতে পারে। টোটাল কয় প্রকারের হতে পারে? 4, মানে 4 প্রকারের হতে পারে। তো সেই 4 প্রকার কি আমি এখানে লিখে দিচ্ছি, ভালো করে লিখো।
তোমাদেরকে যখন পিডিএফ দিব তখন তার প্রয়োজন হবে না, বাট এখন তারপরও শেখার সময় লিখতে হবে, না হলে বুঝতে পারবে না। তাহলে 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এটা কি ভাইয়া? জিরো কন্ডিশনাল। তারপরে ফার্স্ট, সেকেন্ড, আমি এইভাবে লিখছি, হ্যাঁ, সেকেন্ড আর থার্ড। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 4 মানে কিন্তু এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম না, জিরো থেকে শুরু হবে। 1 নাম্বারটা হচ্ছে জিরো, তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে কন্ডিশনাল কত প্রকার? 4 প্রকার। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা এগুলো জানা শুরু করি। খুবই সোজা, আজকের ক্লাস আমাদের বেশি সময়ও লাগবে না, খুবই ইজিলি আমরা এটা কমপ্লিট করতে পারবো। যেমন দেখো, এই যে শুরুতে আমরা জিরো কন্ডিশনাল সম্পর্কে পড়বো। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। আমরা জানছি কন্ডিশনাল সেন্টেন্স হলো সেটা যেটার মধ্যে ইফ থাকে। কন্ডিশনাল সেন্টেন্স হলো সেটা যেটার মধ্যে ইফ থাকে এবং দুই পাশে দুইটা অংশ থাকে। এমনও হইতে পারে যে সেই অংশগুলো একসাথে থাকতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, ওই যে শুরুতে বলছিলাম, মনে আছে যে কখনো হয় যে আমার যদি বাঘের মতো ডানা থাকতো তাহলে আমি সারাদিন উড়তাম, যদি তুমি যাও তাহলে আমি যাবো। তো যাবো, আবার কখনো উড়তাম। তার মানে ক্রিয়ার কাল যেটা টেন্স, টেন্সের এখানে পরিবর্তন ঘটছে, তাই না? হ্যাঁ, আসলে টেন্সের পরিবর্তন ঘটছে এবং এই যে দুই পাশে দুইটা অংশ থাকে না, এই দুইটা অংশের মধ্যে আসলে পরিবর্তনটা ঘটছে। কিভাবে? চলো তোমাদেরকে দেখাই। শুরুতে আমরা পড়বো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে কি থাকবে? ইফ থাকবে, সেটা তো আমরা জানি, এবং দুইটা অংশ থাকবে। দুইটা অংশ এই যে দেখছো পাশাপাশি চলে আসছে, এখন কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে দেখো, এখন আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাই, একটু একটু আমার দিকে লক্ষ্য করো। দেখো, একটু কমেন্টগুলো দেখতেছি। মিথিলা আফরিনাকে বলছে জিরো কন্ডিশনাল, হ্যাঁ, এই তো সুন্দর করে কমেন্ট করে ফেলছে। কমেন্টগুলো করলে মনে থাকবে। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে এতক্ষণ যা যা বলছি না, এইগুলো মনে রাখতে কষ্ট হয় না। কষ্ট কোন জায়গাতে হয়? এই যে জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটার স্ট্রাকচার মনে রাখতে। এই স্ট্রাকচার মনে রাখার জন্য এখন আমি তোমাদেরকে ট্রিক্স দিব, খুব ভালো করে লক্ষ্য করবা। তুমি যদি মনে রাখতে পারো ট্রিক্সের মাধ্যমে, খুবই সহজে তুমি কয়েকটা স্ট্রাকচার মনে রাখতে পারবা। 1 নম্বর স্ট্রাকচারটা দেখো, আমি গল্পের মাধ্যমে বলছি। দেখো, ইফ তো থাকবে, আচ্ছা এটা বুঝছি, ইফ থাকবে আর দুইটা অংশ থাকবে। এখন এই দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটাও প্রেজেন্ট ইনডিফিনিট। খুবই সোজা, প্রেজেন্ট ইনডিফিনিট। একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটাও প্রেজেন্ট ইনডিফিনিট, খুবই সোজা। ঠিক আছে? যেমন দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই, ইফ আছে, ইফ দেখা মাত্র আমি বুঝছি যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন কোন কন্ডিশনাল দেখি তো? এ পারসন ক্যান নট স্টপ টকিং ড্রাগস, হি অর শি, তারপরে অ্যাডিক্টেড টু দেম। আচ্ছা, এটা শুরুতে তোমরা বুঝবে না, শুরুতে তোমরা নুব লেভেলে আছো, তোমাদেরকে এখন একটু সোজার মধ্যে বুঝাইতে হবে। এই যে এটা দেখো, এটা খুবই সোজা। ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি সূর্যতাপে দীর্ঘক্ষণ ধরে বসে থাকো তাহলে ইউর স্কিন বার্নস, এটা হবে ইউর স্কিন বার্নস। তো তোমাকে আসলে পরীক্ষাতে এরকম করে দেওয়া থাকবে যে শূন্যস্থান দেওয়া থাকবে, এখন তোমাকে এটা বসাতে হবে, ওই যে টেন্সের যে ব্যাপারটা, যে টেন্স অনুযায়ী তোমাকে বসাতে হবে। তুমি ইফ দেখছো, বুঝছো যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এরপরে দেখবা যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই পাশের অংশটা, এবং এই পাশের অংশটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এই চারটার মধ্যে কোনটা হবে? বার্নস। এই বার্নসটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? আচ্ছা, তোমরা তো জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট কোনগুলা। প্রেজেন্ট ইনডিফিনিট কি সেটা তো আর নতুন করে এখন আমাকে বুঝাইতে হবে না। ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, তাহলে আমি যদি তোমাদেরকে এই যে এটা একটু দেখাই, এই যে এটা দেখো, এখানে বলছে যে নিচের কোনটা জিরো কন্ডিশনাল। তাহলে আমি যদি দেখি, দেখো আমরা জিরো কন্ডিশনালে কি বলছি? দুইটা অংশই থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, দুইটা অংশই থাকবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো, এই যে এই সেন্টেন্সটা, ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে গরম করো, ইট মেলস, এটা গলে যায়। দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, হিট আইস এটাও প্রেজেন্ট, আবার মেলস মানে গলে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তোমাদের কি শর্ত পূরণ করছে? হ্যাঁ, অবশ্যই শর্ত পূরণ করছে, এটাই জিরো। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এইবারে আরেকটা বিষয় খেয়াল করো, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি জানছি? তাহলে দুই দিকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, কিন্তু ফাতেমা মাত্র একটা কমেন্ট করছে, এটা আমি একটু পরে বলতাম। সেটা হচ্ছে, তুমি ম্যাক্সিমাম সময় খেয়াল করবা, এই যে জিরো কন্ডিশনাল, এটা সবসময় চিরসত্য বাক্য হয়। চিরসত্য বাক্য মানে যেটা ঘটবেই সাধারণত। যেমন যদি তুমি সূর্যতাপে অনেকক্ষণ অবস্থান করো তাহলে তোমার স্কিন জ্বলে যাবে, এটা একদম চিরসত্য বাক্য। যদি তুমি বরফকে তাপ দাও তাহলে এটা গলে যাবে, চিরসত্য বাক্য। যদি তুমি পানিকে গরম করো তাহলে এটা ফুটে থাকবে, চিরসত্য বাক্য। তো এই চিরসত্য বাক্যগুলোর সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হয়। বুঝতে পারছো? তাহলে দুই দিকে দুইটা অংশ থাকবে, একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একদম সোজা একটা জিনিস। আচ্ছা, জিরো কন্ডিশনাল ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। জিরো কন্ডিশনালটা 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো।
আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু ওকে। তাহলে জিরো কন্ডিশনাল তোমাদের 100% ক্লিয়ার হয়েছে। এখন আমি তোমাদেরকে ফার্স্ট কন্ডিশনালটা বোঝাবো। তাহলে ফার্স্ট কন্ডিশনাল আমরা কিভাবে বুঝবো? জিরো কন্ডিশনাল এতক্ষণ আমরা যা পড়ছি, এবার একটু পরিবর্তন ঘটবে। এবার আমরা একটু আপগ্রেড লেভেলে যাব। আচ্ছা, আগে কি ছিল? আগে ছিল ইফ এবং দুই পাশে দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এখন চলো ফার্স্ট কন্ডিশনালে কি ঘটবে। ফার্স্ট কন্ডিশনালে একটু আপগ্রেড হবে, আপগ্রেড হবে। যেমন ধরো যে আমরা পড়ছি আগে ইফের সাথে দুইটাই থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এবার একটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে আর একটা ফিউচার ইনডিফিনিট থাকবে। একটু আপগ্রেড হয়ে গেছে। একটা আগে দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এখন একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট। খুবই সোজা ব্যাপার। আর ইফ তো থাকবেই। যেমন ধরো তোমাকে যদি এটা আমি বুঝাই, এই যে 2 নাম্বারটা খেয়াল করো, এখানে বলছে ইফ আই বি। আচ্ছা, যাই হোক, এখানে বি ভার্ব এখন কি হবে, এম, ইজ আর ওয়াজ, আর এখানে যা ইচ্ছা, যাই হোক, এটা পরে দেখছি। আ বার্ড, আই উইল গো টু দ্য ক্লাউড। তুমি উইল দেখছো, তার মানে একটা ফিউচার, একটা অংশ ফিউচারে আছে। তখনই তোমার মাথায় চলে আসা লাগবে যে আচ্ছা, ফিউচারের জন্য কই দেখছিলাম, ফিউচার ইনডিফিনিট কোথায় হয়? যখন ফার্স্ট কন্ডিশনাল হয় তখন ফিউচার ইনডিফিনিট হয়। ও আচ্ছা, তাহলে ফার্স্ট কন্ডিশনাল এটা আমরা বুঝে গেছি অলরেডি। এ পাশে ফিউচার দেখা মাত্র আমরা তো এই যে জানি ফিউচার কই থাকে, ফার্স্ট কন্ডিশনালে। আমরা অলরেডি বুঝে গেছি যে এটা ফিউচার কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনালে এক পাশে ফিউচার ইনডিফিনিট হয়, আরেক পাশে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট এখন ইউজ করা লাগবে। তাহলে প্রেজেন্ট কোনটা হবে? ওয়ার কি প্রেজেন্ট? মোটেও না। ওয়াজ প্রেজেন্ট না। বিন মোটেও না। প্রেজেন্ট হচ্ছে এম, এন্ড এইটাই অ্যান্সার হতে হবে। এটাই অ্যান্সার। ঠিক আছে, খুবই সোজা। ঠিক একইভাবে যেমন ধরো ইফ ইউ হেল্প মি, একটা অংশ তুমি দেখছো এটা প্রেজেন্ট, এই অংশটা প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে আরেকটা অংশ কি? এই যে মাত্র দেখে আসলাম আমরা যে একটা অংশ যদি প্রেজেন্ট হয় আর একটা ফিউচার হবে, তাহলে ফিউচার, এই যে ফিউচার কোনটা? উইল, শ্যাল, আয়ের সাথে কি হয়? আয়ের সাথে উইল হয়। সো এইটাই, আমরা এইটাই উত্তর করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো অসংখ্য এখানে আছে, দেখো আমি তোমাদেরকে দেখাইতে পারি। যেমন দেখো এই অংশ ইউ পেইন্ট, এটা প্রেজেন্ট। ইউ পেইন্ট দ্যাট পিকচার ওয়েল, এটা প্রেজেন্ট। এটা যদি প্রেজেন্ট হয়ে থাকে তাহলে একটা প্রেজেন্ট হইলে আরেকটা অবশ্যই ফিউচার হবে। তাহলে ফিউচার কোনটা? দের সাথে কি হয়? উইল। এই যে উইল ফিউচার, এটাই উত্তর। খুবই সোজা। তাহলে আমাকে বলো যে বুঝছো কিনা, ফার্স্ট কন্ডিশনালটা বুঝছো কিনা? কন্ডিশনাল খুবই ইজি, বুঝছো? যদি একটু প্র্যাকটিস করো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। আর এটা তো আমি পুরোনো পিডিএফ পড়াচ্ছি, তোমাদের জন্য নতুন পিডিএফও তৈরি করা আছে, তোমাদেরকে ওইটা দিয়ে দিব। ওইটার একটু ফিনিশিং বাকি আছে জন্য এইটাই আপাতত পড়াচ্ছি। আচ্ছা, নুসরাত বলছে ক্লিয়ার, কণিকা বলছে ক্লিয়ার, ফাতেমা বলছে ফার্স্ট কন্ডিশনে ইফ এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, এক পাশে ফিউচার হবে। হ্যাঁ, এই যে ফাতেমা যেভাবে মনে রাখছে এইভাবে মনে রাখতে পারো যে ফার্স্ট কন্ডিশনালে আমাদের দুই দিকে আমরা প্রেজেন্ট পড়ছিলাম, আর যখন জিরোতে আমরা দুই পাশে প্রেজেন্ট পড়ছিলাম। একটু আপগ্রেড লেভেলে যাব যখন ফার্স্টে যাব, তখন এক পাশে ফিউচার দিব আর এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এইটাও ক্লিয়ার। দেখো আজকে কিন্তু আমাদের এই কন্ডিশনালটা শেষ হয়ে যাচ্ছে না। আজকে আমরা জাস্ট শিখতেছি, আমরা নেক্সট দিন প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস আজকে করে তো সময় নষ্ট করার দরকার নাই। আজকে আমরা খালি শিখবো, তারপরে শিট তোমাদেরকে দিয়ে দিব। ওইখান থেকে তোমরা ইচ্ছা মতন প্র্যাকটিস করবা, যা যা সমস্যা হবে ওইগুলো তো আগায় রাখবা, আমাকে এনে বলবা, তাহলে আমি তোমাদেরকে শিখাই দেবো। এই তো হয়ে গেল প্র্যাকটিস। আচ্ছা, এখন সেকেন্ড কন্ডিশনালে আসো। তাহলে এই পর্যন্ত আমরা ফার্স্ট আর জিরো আর ফার্স্ট এই দুইটা শিখছি, ওইগুলো একটু রিভিউ করি, এই কর্নারে একটু রিভিউ করি। সেটা হচ্ছে ইফ তো সবগুলাতেই থাকবে, কিন্তু যখন আমরা জিরো পড়বো, এই জিরোতে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটাও প্রেজেন্ট ইনডিফিনিট, আর ফার্স্টে একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট। ওকে, আচ্ছা, ডান। তাহলে এই দুইটা একটু সম্পর্কিত ছিল, বুঝতে পারছো? এই জিরো আর ফার্স্ট একটু সম্পর্কিত ছিল। এখন আবার সেকেন্ড আর থার্ড যেটা, এই দুইটার মধ্যে সম্পর্ক থাকবে। সেটা কি আমি তোমাদেরকে একটু দেখাই। খুব ভালো করে খেয়াল করো, সেকেন্ড আর থার্ড মোটামুটি ভাই ভাই। এগুলাকে যদি তোমরা ভালো করে ফাইন্ড আউট করতে পারো, সেটা হচ্ছে দেখো ইফ তো সব জায়গাতেই থাকবে, এটা আমরা জানি। ইফ সব জায়গাতে থাকবে। এখন সেকেন্ড যখন হবে, এক পাশে থাকবে পাস্ট ইনডিফিনিট, এক পাশে কি থাকবে? এক পাশে থাকবে পাস্ট ইনডিফিনিট। ওকে, আচ্ছা, আমরা এখানে একটু লিখে রাখি পাস্ট, পি এ আর আই মানে ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এক পাশে থাকবে পাস্ট ইনডিফিনিট, আরেক পাশে কি থাকবে?
আরেক পাশে কি থাকবে সেটা একটু পরে লক্ষ্য করছি, একটু মুখস্থ করো। এক পাশে থাকবে পাস্ট ইনডিফিনিট, এক পাশে কি থাকবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এক পাশ গেল, এবার আরেক পাশটা কি হবে উডকুড মাইট। এই যে উডকুড মাইট আছে, তোমরা যারা পুরানো স্টুডেন্ট আমার, তোমরা জানো যে এটাকে আমি আদর করে বলি যে কুড মাইট। এইভাবে বললে মনে থাকে, এটাকে আদর করে বলবা কুট মাইট, এমনি বললে মনে থাকবে। কি থাকবে উড কুড মাইট, ঠিক আছে, উড কুড মাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক পাশে যদি থাকে উড কুড মাইট, আরেক পাশে তো পাস্ট ইনডিফিনিট, বুঝতে পারছি। তাহলে আমরা মুখস্থ করি, এক পাশে পাস্ট ইনডিফিনিট, আরেক পাশে উড কুড মাইট। আচ্ছা, এটার পরে যে ভার্বের বেস ফর্ম, এই অংশটা আবার তোমাদেরকে মুখস্থ করা লাগবে? মোটেও না। আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো তোমরা জানো না যে ইউ শুড গো, কি বলে ইউ শুড গো। তো এই যে উড কুড শুড মাইট, এই মডেলগুলোর পরে সবসময় এরকম ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কি হয় বেস ফর্ম হয়, কি হয় বেস ফর্ম, সবসময় না, ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, তাহলে দেখো উডকুট মাইটের পরে ভার্বের বেস ফর্ম হবে, এটা মনে রাখা তেমন কোনো কঠিন বিষয় না। এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, বেস ফর্ম জিনিসটা কি? গো হচ্ছে বেস ফর্ম, এটার সাথে যদি ইএস যোগ করতাম তাহলে সেটার বেস ফর্ম থাকতো না, মানে ইএস যোগ করতে পারবো না, সেটাকে পাস্ট করতে পারবো না, সেটাকে আমরা মানে ওইটার সাথে কিচ্ছু লাগাতে পারবো না। গো ওয়েন্ট যদি করতাম কিচ্ছু করতে পারবো না, আইএনজিও সংযুক্ত করতে পারবো না, ইএসও সংযুক্ত করতে পারবো না, একদম পিওর যে ভার্বটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, সেটাই আর কি বেস ফর্ম। তো উড কুড মাইট এটা মুখস্থ করলেই চলে। এরপরে যে ভার্বের বেস ফর্ম আসে, এটা তো নিয়ম, এটা তো আমরা জানি যে ইউ শুড গো, ওইটা দিয়ে মনে রাখবো ইউ শুড গো। তাহলে গো বেস ফর্ম রাখছে, মুখস্থ করার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি মনে রাখবো এখান থেকে? আমরা কেমনে মনে রাখলাম যে এক পাশে থাকবে পাস্ট ইনডিফিনিট, আর এক পাশে থাকবে কুট মাইট। এক পাশে থাকবে পাস্ট ইনডিফিনিট, এই যে নুসরাত জাহান তারপরে ফাতেমা আক্তার, এটা কি সুন্দর কমেন্ট করে ফেলতেছে। এভাবে করলে ওদের খুবই ইজিলি মনে থাকবে, এগুলো পরবর্তীতে এইগুলো স্মৃতি হিসেবে কাজ করে। তাহলে কি থাকবে? এক পাশে থাকবে পাস্ট ইনডিফিনিট, আর এক পাশে থাকবে কুট মাইট। আর কি বলতেছো যে ভাইয়া এই যে এটা কেন মুখস্থ রাখতে বললেন না? আমি তো বললাম যে উডকুট মাইট মনে রাখলে ভার্বের বেস ফর্ম, এটা তো এমনি মনে থাকবে যে ইউ শুড গো, শুড কুড, মানে এই মডেলগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, সবসময় না, একটু ডিফারেন্স আছে, ওটা পরে বলতেছি। আচ্ছা, গেল। তাহলে এই স্ট্রাকচারটা মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু বলো তো। সেকেন্ড কন্ডিশনাল যেটা, সেটার মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু বলো। সেকেন্ড কন্ডিশনাল যেটা, সেটার মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু বলো। সেকেন্ড কন্ডিশনাল মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ফাতেমা, তারপরে মিথিলা, নুসরাত, সবারই একদম 100% ক্লিয়ার হয়ে গেছে। ওকে, খুবই ভালো কথা। একটা জিনিস চিন্তা কর যে ক্লাসে 5 জন স্টুডেন্ট ক্লাস করতেছে। আচ্ছা, এটা মানা যায়, সমস্যা নেই। যারা টাকা দিছে এখন তারা ক্লাস করলে করুক, না করলে না করুক, কোনো সমস্যা নেই। 2-3 জন থাকলে আমার আরো ক্লাস নিতে ভালো হয়, অল্পের মধ্যে বুঝাই দিয়ে চলে যেতে পারতাম। কিন্তু যাদেরকে আমি ফ্রি সার্ভিস দিতেছি, যাদেরকে ফ্রি ক্লাস করাইতেছি, ওরা যদি ক্লাস না করে তাহলে কেমনটা লাগে? যাই হোক, তাহলে এই স্ট্রাকচার যদি মুখস্থ হয়ে থাকে, দেখো এখানে অনেক প্র্যাকটিস আছে, প্র্যাকটিস আমার করানোর দরকার নেই, 2-1টা দেখাই দিব, তারপরে অনেকগুলো প্র্যাকটিস আছে, এগুলো তোমরা করে ফেলবা, আশা করি সমস্যা হবে না। তারপরে সমস্যা হলে দাগায় রাখবা। যেমন দেখো, এই যে এখানে কি জেনে আসছি যে ইফ ইউ ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, তো এখানে দেখতেছো আই ওয়ার ইউ, তার মানে পাস্ট ইনডিফিনিট, তাই না? ওয়ার তো পাস্ট, তো তুমি দেখছো যে পাস্ট ইনডিফিনিট, তো পাস্ট ইনডিফিনিট তুমি কই দেখছিলা? তুমি দেখছিলা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হয় যখন সেকেন্ড কন্ডিশনাল থাকে, তাই না? সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডিফিনিট থাকে, তার মানে তুমি শিওর হয়ে গেছো যে হ্যাঁ এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট সেকেন্ড কন্ডিশনাল, যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে। তো বলো তো আরেক পাশে কি হয় তাহলে? আরেক পাশে অবশ্যই উডকুট মাইট আর ভার্বের বেস ফর্ম হবে। তো উডকুট মাইট কই আছে? এই যে উড। তাহলে এইটাই আমরা উত্তর করে দিব, উড হ্যান্ডেল। ঠিক আছে, তুমি এখন বলবা যে তাহলে আপনি উড হ্যাভ হ্যান্ডেল এটা কেন করলেন না? তোমরা জানো না যে এই যে হ্যাভ যদি করি তাহলে সেটা পারফেক্টের মধ্যে চলে যায়, কিন্তু আমরা তো বেস ফর্ম নিব, আমরা একদম বেস ফর্ম মানে কি এটার পরে ভার্ব বসাই দিব, হ্যাভ ট্যাভ কিছু নেব না। হ্যাভ নিলে তো পারফেক্টের মধ্যে চলে যায়, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক একইভাবে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি আগে। ঠিক একইভাবে ইফ আই ওয়ার ইউ, এটা পাস্ট, তুমি জানো যে পাস্ট থাকলে এই পাশে যদি আমরা পাস্ট দেখি তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল হয়। তাহলে এই পাশে পাস্ট থাকলে যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে ওই পাশে কি হবে? উডকুট মাইটের সাথে ভার্বের বেস ফর্ম। উডকুট মাইট কই আছে? এই যে উডকুট একটাই আছে, এটাই উত্তর। এইরকম সবগুলা বুঝাতে পারছি আমি, এইরকমই সবগুলা। এখন খেয়াল করো, এটা যদি হয়ে থাকে
এখন চলো আমরা থার্ড কন্ডিশনালটা পড়বো, ওইটা পড়লে আমাদের শেষ। এটা কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবা, কোনো সমস্যা নেই। আমি অন্যান্য টিচারদের মতো না যে সমস্যা হইলে 100 বার বলবো, 100 বারে বুঝাই দিব, এরকম কথা না বলতে পারি, কিন্তু তুমি যদি বুঝাই চাও আমার থেকে আমি তোমাকে ফিরাবো না। তাহলে আমরা এখন থার্ড কন্ডিশনাল পড়বো। থার্ড কন্ডিশনালের সময় আমাদেরকে একটু আপগ্রেড করতে হবে। আমরা এর আগে একটা কথা বলছিলাম, আশা করি কথাটা মনে আছে, যে সেকেন্ডের সাথে থার্ডের একটা সম্পর্ক আছে। আমরা সেকেন্ড কন্ডিশনালে জানছিলাম যে পাস্ট ইনডিফিনিট হয়, তো এখন আর পাস্ট ইনডিফিনিট হবে না। এখন থার্ড কন্ডিশনালে একটু আপগ্রেড হবে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিটের বড় ভাই হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখো আমি একটু বলি যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট আই মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। গ্রামারে শুধুমাত্র এই জায়গায় না, সারা জীবন মনে রাখবা যে পাস্ট ইনডিফিনিটের বড় ভাই হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা শুধুমাত্র এই জায়গায় না, এটা সব জায়গায়, সব জায়গায়, অনেক জায়গায় কাজে লাগবে। এটা আজকে মুখস্থ করবা যে পাস্ট ইনডিফিনিট হচ্ছে ছোট ভাই, বড় ভাই হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট ছোট, পাস্ট পারফেক্ট বড়, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট ছোট, পাস্ট পারফেক্ট বড়। তো এইখানে আমার কি করতে হবে, আমার যে আপগ্রেড লেভেলটা সেটা ইউজ করতে হবে। আগে আমরা জানছি যে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করতাম, তো এখন তো আমরা থার্ড কন্ডিশনালে চলে আসছি, আমাদের একটু আপগ্রেড লেভেল করতে হবে। তো পাস্ট ইনডিফিনিট আমরা করবো না, আমরা করবো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট করছি, তাহলে এক পাশে হবে পাস্ট পারফেক্ট, অন্যদিকে কি হবে? অন্যদিকে তো আমরা আগে উডকুড মাইট ইউজ করতাম, আগে কি করতাম? উডকুড মাইট ইউজ করতাম। এখনো কি তাই করবো? মোটেও না, এখন একটু আপগ্রেড লেভেল ইউজ করবো। এখন আমরা এরপরে ইউজ করবো হ্যাভ। এই হ্যাভটাই হচ্ছে আপগ্রেড লেভেল। তাহলে আমরা কি কি আপগ্রেড করলাম? আগে আমরা করতাম পাস্ট, এখন আমরা করবো পাস্ট পারফেক্ট। আগে আমরা করতাম উডকুড মাইট, এখন আমরা করবো উডকুড মাইটের পরে জাস্ট একটা ছোট্ট হ্যাভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাই হলো, এটাই ছিল আমাদের থার্ড কন্ডিশনাল। আগে আমরা করতাম পাস্ট, এখন আমরা করি পাস্ট পারফেক্ট। আগে আমরা করতাম উডকুড মাইট, এখন আমরা করি উডকুড মাইটের সাথে একটা ছোট্ট হ্যাভ। এটাই থার্ড কন্ডিশনাল। এখন তুমি বলবা যে ভাইয়া এই যে ভিপিপি আছে এটা মুখস্থ করালেন না, আপনি তো খালি হ্যাভ হ্যাভ বলতেছেন, কিন্তু ভিপিপি আছে এটা তো স্ট্রাকচারের মধ্যে মুখস্থ করালেন না। এটা তো মুখস্থ করার তোমার দরকার নাই, তুমি জানো না? এই যে দেখো সব জায়গায় কি দেখো, হ্যাভ থাকলে কি হয়? হ্যাভ মানে হচ্ছে, হ্যাভ দেখা মাত্র তুমি বুঝবে যে এটা একটা পারফেক্ট সেন্টেন্স। তাহলে হ্যাভ টেকেন, হ্যাভের পরে সবসময় ভার্বের ভিত্রি হয়, সব সময়। আই হ্যাভ ইটেন, তুমি বলো না হি হ্যাভ গান, গো অ্যান্ড গান, সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তো এই ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে 3 নাম্বার ফর্ম আর কি। তো এটা সবসময় হ্যাভের পরে ভিপিপি বসবে, এটা স্বাভাবিক। আই হ্যাভ টেকেন, হি হ্যাভ টেকেন, দেখছো না? টেক, টুক, টেকেন। তো হ্যাভের পরে যে ভার্বের ভি3 ফর্ম বসবে এটা তো আমরা জানি। পারফেক্ট সেন্টেন্স হলে হ্যাভের পরে ভার্বের ভি3 ফর্মটা বসে, শুধুমাত্র হ্যাভ না, হ্যাড হইলেও বসে। মানে যেগুলোকে আমরা বলবো যে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাড, এগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, ওইটাকে বলা হয় ভিপিপি। তো এটাকে তো এক্সট্রা করে মুখস্থ করার দরকার নাই। আমি যখন হ্যাভ বসাইতেছি তখনই তোমার মনে আসার কথা, ও হ্যাভ বসাইছি, তাহলে এরপর আমাদেরকে তো ভিপিপি বসাইতে হবে। সো এটা আমাদেরকে এক্সট্রা মুখ করে মনে রাখার জন্য প্যারা নেওয়ার দরকার নেই। আমরা জাস্ট মনে রাখবো এটাই যে আগে আমরা পড়তাম পাস্ট, এখন আমরা পড়বো পাস্ট পারফেক্ট। আগে আমরা পড়তাম উডকুড মাইট, এখন আমরা পড়বো উডকুড মাইটের সাথে একটা ছোট্ট হ্যাভ। আর হ্যাভ থাকলে তো এরপরে ভিপিপি আসবে, এটা তো তোমাদেরকে বললামই। সো এইটাই আর কি। যেমন দেখো তুমি দেখলা কি এই সেন্টেন্সটা পড়ার সময় দেখলা যে উড হ্যাভ, উড হ্যাভ, উড হ্যাভ দেখার সাথে তুমি বুঝলা যে আচ্ছা উড আছে। উড থাকলে কি এটা সেকেন্ড কন্ডিশনাল? না, সেকেন্ড কন্ডিশনাল বটে, কিন্তু হ্যাভ আছে। আবার হ্যাভ থাকলে তো সেটা এই যে থার্ড কন্ডিশনাল মধ্যে চলে যায়, যে একটা ছোট্ট হ্যাভ ইউজ করতাম বললাম না, থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের মধ্যে যদি আমরা হ্যাভ ইউজ করি তাহলে ওইদিকে নিশ্চয়ই আমাদেরকে উড হ্যাভ যদি ইউজ করি তাহলে ওই পাশে নিশ্চয়ই আমাদেরকে পাস্ট পারফেক্ট ইউজ করা লাগবে। এ পাশে যেহেতু উড হ্যাভ ইউজ করছি, ওই পাশে পাস্ট পারফেক্ট। তো এই 4টা সেন্টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট কোনটা বলো তো? পাস্ট পারফেক্ট, এই যে এটা হইতেছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? হ্যাভ বা হ্যাড প্লাস ভি3, এটাই না? তো এই যে দেখো এটাই তো সেই স্ট্রাকচারটা, হ্যাড প্লাস এই যে ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ভি3 ফর্মটা, তাই না? তো এই জন্য এটা তো পাস্ট পারফেক্ট। তাহলে আমরা তো বুঝতে পারছি যে পাস্ট পারফেক্ট ইউজ করছি, এই পাশে উড হ্যাভ ইউজ হয়েছিল, ওকে ঠিক আছে, ডান। তাহলে এই পাশে কি হবে? পাস্ট পারফেক্ট ইউজ হবে, এটাই ছিল পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালটা ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু বলো। থার্ড কন্ডিশনালটা ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে জানাও, কমেন্টে খুবই দ্রুত জানাবা। আচ্ছা, মিথিলা বলছে যে হ্যাঁ হ্যাঁ বুঝছি, কণিকা বলছে বুঝছি, বৃষ্টি ইসলাম ওকে,
আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো যে পুরো কন্ডিশনালের মধ্যে যা যা বুঝেছি, কন্ডিশনাল কিন্তু তোমাদের শেষ, এটাই ছিল তোমাদের পড়ার। এখন তোমরা বলবা যে 100% ক্লিয়ার কিনা। 100% বলতে এই পর্যন্ত টোটাল যতগুলো পড়াইলাম আর কি, এই টোটাল পড়ার কথা বলতেছি, যে 100% ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানাও। আচ্ছা তোমরা বলছো যে ক্লিয়ার, ওকে। এখন একটা বিষয় দেখো, যে আমি তোমাদেরকে এই শিটটা দিয়ে দিব, এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে কোনোটা সমস্যা হলে এরকম করে গোল করে আঁকায় রাখবা। সেই গোল দাগ এনে আমাকে পরবর্তী ক্লাসে বলবা যে ভাইয়া অমুক নাম্বার সমস্যা, আমি এখানে সলভ করে দিব ওই সমস্যাগুলো। এখন বলবা যে ভাইয়া আপনি তো হোয়াটসঅ্যাপে দিতেছেন না, না দেওয়ার কারণ হচ্ছে তোমাদের নতুন পিডিএফ তৈরি করা হচ্ছে। এই যে আমি এটার কথা বলতেছিলাম, এটা তো তোমরা মাত্র পড়লা, আমরা তৈরি করতেছি এই যে এটা তোমাদের জন্য, এই যে এটা। হ্যাঁ, তো আমি কিছু জিনিস এখনো তৈরি করতে পারি নাই, এর মধ্যে কিছু কিছু মিস্টেক আছে জন্য এইটা তোমাদেরকে এখন পড়াইলাম না। তবে যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এখান থেকে যেটা সমস্যা হবে, সাপোজ ধরো যে এইটা সমস্যা হয়েছে, এটাকে একটা ছোট্ট দাগ দিয়ে এরকম করে আঁকায় রাখলা, আমার কাছে নিয়ে আসবা, আমি তোমাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এর বাইরে ইনশাল্লাহ আর কিছু পড়তে হবে না। এটা ছিল তোমাদের টোটাল কন্ডিশনালের পড়াশোনা। তোমরা বলছো যে ক্লিয়ার 100%। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমি আর নতুন টপিক কোনো পড়াচ্ছি না, পড়ালে পড়ানো যাবে, কিন্তু কন্ডিশনালের পর আর নতুন টপিক পড়ালে মাথায় রাখতে পারবো না। এটা সোজা আছে, টপিকটা সোজা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরপরে অন্য কিছু পড়তে পারবে না, এটা একটু ভেজাল আছে আর কি। দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। অ্যান্ড কন্ডিশনালটা অবশ্যই ক্লাস দেখে স্ট্রাকচারগুলো মুখস্থ করে রাখবা। অ্যান্ড 2-1 এর মধ্যে আমি তোমাদেরকে এই শিটটা প্রোভাইড করে দেবো, যাতে করে তোমরা আরামসে পড়তে পারো। আল্লাহ হাফেজ।